আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। আরো বিস্তারিত জানিয়ে দেব। গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে অগ্রহণযোগ্য বলল ইসরায়েল। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 সেনা নিহত দাবি রিপোর্টে। এদিকে ট্রাম্পের সঙ্গে বিরোধ, নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের। ইউক্রেনে একদিনে 1235 জনের বেশি সেনা হারিয়েছে দাবি রাশিয়ার। আরো জানিয়ে দিব, যুদ্ধপূর্ব সামরিক শক্তিতে ফিরেছে হামাস, দাবি সাবেক ইসরায়েল জেনারেলের। কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত, আত্মহত্যা নাকি দুর্ঘটনা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলি পারমাণবিক ঘাঁটিতে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, টেলিগ্রাফের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে রবিবার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, রবিবার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে মধ্য অঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। প্রতিবেদন আরো বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়। হিব্রু ভাষায় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেশমে শহরের আশেপাশে আগুন ধরে যায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা। তারা দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। যদিও হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেন বাহিনী ওই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তাদের রাডার সিস্টেম তা শনাক্ত করতে সক্ষম হয়। সূত্র মিহর নিউজ। গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে অগ্রহণযোগ্য বলল ইসরায়েল। গাজায় সম্ভাব্য জিম এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতার একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যদিও যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের অনুরোধ করা পরিবর্তনগুলো অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে তার কার্যালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শনিবার রাত্রে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন যাতে তারা মধ্যস্থকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে। তবে মধ্যস্থকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরে দেওয়া যুদ্ধবিরতি আর পরিকল্পনা হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে যে তারা মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে। তবে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে নতুন করে আর কোনো হামলা হবে না। এছাড়া উভয় পক্ষের সামনে এখনো যে সব সম্ভাব্য চ্যালেঞ্জ রয়ে গেছে তার ইঙ্গিত হিসেবে হামাসের মিত্র এক সশস্ত্র গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, মানবিক সহায়তা দক্ষিণ ইসরায়েলের থেকে মিশরের দিকে রাফা ক্রসিং দিয়ে চলছিল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। নেতানিয়াহু কার্যালয় জানায়, হামাস কাতারি প্রস্তাবনায় যেসব পরিবর্তন আনতে চায় তা আমাদের কাছে গত রাতে জানানো হয়েছে এবং যেগুলো ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী কার্যালয় আরো জানায়, প্রতিনিধি দলটি তবু কাতারে যাবে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য, যাতে ইসরায়েলি যে কাতারি প্রস্তাবে সম্মত হয়েছে তার ভিত্তিতে আমাদের জিম্মিদের ফিরে আনার প্রচেষ্টা অব্যাহত রাখা যায়। নেতানিয়াহু সোমবার ওয়াশিংটন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বারবার বলেছেন যে হামাসকে নিরস্ত্র করতে হবে। ধারণা করা হয় হামাস এখন অন্তত 20 জন জীবিত জিম্মিকে আটক করে রেখেছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকে গাজা অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত গাজা অন্তত 57,338 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 সেনা নিহত। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারের সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে। সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযান 2050 এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক এবং কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবু ভারত সরকার এই তথ্য জনসম্মুখে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি। প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে 100 জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। সূত্র মতে রাফাল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে গুরুত্ব শুরুতে ভারত সরকার এবং সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনীতিক কর্মকর্তা এই তথ্য স্বীকার করতে বাধ্য হন। ট্রাম্পের সঙ্গে বিরোধ, নতুন রাজনৈতিক দলের গঠনের ঘোষণা ইলন মাস্কের। যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা এবং স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় বিরোধের কয়েক সপ্তাহ পর এই ঘোষণা দিলেন মাস্ক। শনিবার ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা দিয়েছেন তিনি একটি দল গঠন করতে যাচ্ছেন। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। মাস্কের এই ঘোষণা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। মাস্ক তার নতুন দলকে রিপাবলিকান বা ডেমোক্রেটিক দ্বিদলীয় ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তবে দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কিনা তা স্পষ্ট নয়। এছাড়া কে এর নেতৃত্ব দেবেন বা এটি কি রূপ নেবে সেই সম্পর্কে মাস্ক বিস্তারিত কিছু জানাননি। এর আগে ট্রাম্পের সাথে মাস্কের প্রকাশ্য বিরোধের সময় তিনি প্রথমে একটি দল গঠনের সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। এরপর তিনি ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন। ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে তার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। এক্সে ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, আপনার স্বাধীনতা ফিরে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল বা কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন। ওই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক। ইউক্রেন একদিন 1235 জনের বেশি সেনা হারিয়েছে দাবি রাশিয়ার। রুশ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ইউক্রেনের বাহিনী একদিনে 1235 জনের বেশি সেনা হারিয়েছে। এক বিবৃতিতে তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। প্রতিবেদনের মতে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় 175 জন সেনা, একটি সাজযান এবং 6টি আর্টিলারি হারিয়েছে। ব্যাটল গ্রুপ ওয়েস্টের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় 210 জন সেনা এবং মার্কিন সাজযান এবং একটি পুলিশ নির্মিত স্বশাসিত আর্টিলারি ব্যবস্থা এবং ব্যাটল গ্রুপ সাউথের দায়িত্বপ্রাপ্ত এলাকায় 165 জনের বেশি সেনা এবং একটি আর্টিলারি হারায়। এছাড়া রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত এলাকায় 450 জনের বেশি সেনা এবং দুটি সাজযান, ব্যাটল গ্রুপ ইস্টের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় 165 জন সেনা, একটি ট্যাঙ্ক, দুটি আর্টিলারি এবং ব্যাটল গ্রুপ ডেপিনারির দায়িত্বপ্রাপ্ত এলাকায় 70 জনের বেশি সেনা এবং 6টি জাম্পিং স্টেশন হারিয়েছে ইউক্রেনের বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে ইউক্রেনের খার্কিভে বড় ধরনের ড্রোন হামলায় চালায় রুশ বাহিনী। হামলায় আগুনে পুড়ে যায় একটি ভবন, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশে আরো কয়েকটি স্থাপনা। যুদ্ধপূর্ব সামরিক শক্তিতে ফিরেছে হামাস, দাবি সাবেক ইসরায়েলি জেনারেলের। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইস্তাজাক ব্রিক দাবি করেছেন হামাস গাজায় তাদের যুদ্ধপূর্ব সামরিক শক্তি পুনরুদ্ধার করেছে। তিনি ইসরায়েলি সেনাদের বাহিনীদের অগ্রগতি প্রচারিত বিবরণের বিপরীতে স্থল অভিযানের পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি পত্রিকা মেইট এ প্রকাশিত এক মতবাদে ব্রিক লিখেছেন, হামাসের বর্তমানে প্রায় 40,000 যোদ্ধা রয়েছে, যা যুদ্ধ শুরু করার আগে সংগঠনটির যোদ্ধা সংখ্যার সমান। তিনি উল্লেখ করেন এই যোদ্ধাদের একটি বড় অংশ এখন সুড়ঙ্গগুলোতে সুরক্ষিত অবস্থানে রয়েছে। যুদ্ধ শুরু থেকে তারা গেরিলা কায়দায় লড়াই করে আসছে, যেভাবে আগে লড়েছে। ইসরায়েলি ওই সাবেক জেনারেল বলেন তারা কখনোই নিয়মিত সেনাবাহিনী ছিল না। তাই ইসরায়েলি সেনাপ্রধানের দাবি করেছেন যে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে, তার এই ধারণা ভিত্তিহীন। কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরের রাজৌরি জেলা এক সেনা সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজৌরি সোলেকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে। তবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত ছোড়া গুলি তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতের বার্তা সংস্থা পিটিএর বরাদ্দে এনডিটিভির খবরে বলা হয়, নিহত সেনা সদস্য 54 রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে যুক্ত ছিলেন এবং শনিবার রাতের দিকে
ক্যাম্পের কোম্পানি হেডকোয়ার্টারের প্রহরায় দায়িত্বে ছিলেন। ক্যাম্পটি রাজৌরির শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার সময় হঠাৎ গুলির শব্দ শুনে অনন্য সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন ওই সদস্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে কিভাবে গুলি ছোড়া হলো তা তদন্ত করা দেখা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অসাবধানতা সে বিষয়টি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কাশ্মীর সেনা ক্যাম্পে গুলি ছোড়ার এমন ঘটনা নতুন নয়। এর আগেও একই ধরনের পরিস্থিতি বেশ কয়েকবার সেনা সদস্য নিহত হয়েছেন বা আহত হয়েছে, যার কিছু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছে। কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির ভিতরে থাকা এই ধরনের ঘটনা সেনাবাহিনীর অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক চাপ এবং দায়িত্বে পালনের ঝুঁকি তো সামনে নিয়ে আসে। বিষয়টি ঘিরে এখন সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে। ইসরায়েলি 5 সামরিক গাড়িতে সফল আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। টেলিগ্রাফের প্রতিবেদন। গত মাসে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলি 5 সামরিক গাড়িতে সফল আঘাত হানে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে গত 13 জুন ভোরে ইরানে আকস্মিক সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলার শুরুতে কিছুটা বিপাকে পড়লেও খুব দ্রুত নিজে সামলে নেয় ইরান। কয়েক ঘন্টার মধ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে ইরানি বাহিনী। তীব্র পাল্টা হামলার পর গত 24 জন যুদ্ধবিরতি কার্যকর হয়। 12 দিনে ওই সংঘাতে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে। ইরান কর্তৃপক্ষ তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ করলেও ইসরায়েলি সরকার তাদের ক্ষয়ক্ষতি তথ্য প্রকাশে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। এরপর আস্তে আস্তে দেশটির ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসছে। শনিবার যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটি গবেষকদের পরিচালিত স্যাটেলাইটের তথ্যের বরাতে টেলিগ্রাফ জানিয়েছে একটি বৃহৎ বিমান ঘাঁটি সহ 5টি সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে ইরান, কিন্তু এসব হামলার তথ্য প্রকাশ করেননি ইসরায়েলে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে 6টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলে 5টি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এর মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সর্বঘাঁটি রয়েছে। আর উল্লেখ করা হয়েছে 12 দিনের যুদ্ধের ফলে ইরান 40টির বেশি ইসরায়েলির অবকাঠামোতে সফলভাবে সরাসরি আঘাত করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামরিক ঘাঁটিতে আঘাতের খবর বিষয়ে কোনো মন্তব্য করেনি। টেলিগ্রাফ জানিয়েছে ইসরায়েল এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 84% ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।